আজ আমরা পড়তে চলেছি অ্যাটমিক স্ট্রাকচার পার্ট 3, যেখানে আমরা পড়বো হচ্ছে ফেলিয়ার্স অফ বোরস থিওরি আর হচ্ছে ডেভেলপমেন্ট অফ স্পেক্ট্রাল লাইন। ওকে, তাহলে ফার্স্টে যেটা আসছি সেটা হচ্ছে ফেলিয়ার্স অফ বোরস থিওরি। তো কি বলছে ফেলিয়ার্স অফ বোরস থিওরি? 1 নম্বর পয়েন্ট বলছে কুড নট এক্সপ্লেন দ্য লাইন স্পেক্ট্রা অফ মাল্টি ইলেকট্রন সিস্টেম। দেখো মানেটা বুঝিয়ে দিই। মানে এই যে বোরস থিওরি এটা কেবলমাত্র সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল। মানে ফর এক্সাম্পল ধরো হাইড্রোজেন মানে সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম, হিলিয়াম কটা ইলেকট্রন আছে? দুটো, কিন্তু হিলিয়াম প্লাস মানে কি সিঙ্গেল ইলেকট্রন, তাহলে এটার জন্য অ্যাপ্লিকেবল, এটার জন্য অ্যাপ্লিকেবল। লিথিয়াম, লিথিয়াম মানে কটা ইলেকট্রন? তিনটি ইলেকট্রন, কিন্তু যদি লিথিয়াম 2+ হয় তাহলে কি সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম। তার মানে এগুলো কেবলমাত্র সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল। আরো যদি বাড়ানো হয়, যদি হচ্ছে বি নেওয়া হয় তাহলে বি বি মানে কটা ইলেকট্রন? চারটে, তাহলে কি Be3+ মানে হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম, এর জন্য অ্যাপ্লিকেবল। ধরো বোরন নেওয়া হলো, বোরন 5টি ইলেকট্রন সিস্টেম, বোরন 4+ করে দিলাম, তার মানে কি 4টি ইলেকট্রন সিস্টেম। তার মানে কি বোরস থিওরি হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, Be3+, Be4+ এদের জন্য অ্যাপ্লিকেবল। হ্যাঁ, তাহলে ওরা খেয়াল করবে এই কোয়েশ্চেনটা কিন্তু আসে। তাহলে কার জন্য অ্যাপ্লিকেবল নয়? সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম না হলেই অ্যাপ্লিকেবল নয়। ধরো এইচই, তাহলে এর জন্য কি বোরস থিওরি অ্যাপ্লিকেবল না। ধরো এরাম দিল বোরন 3+, তাহলে কি অ্যাপ্লিকেবল না। ক্লিয়ার করতে পারলাম? এই জিনিসটা ভালো করে বুঝবে, না বুঝতে পারলে আমাকে বলবে যে কুড নট এক্সপ্লেন দ্য লাইন স্পেক্ট্রা অফ মাল্টি ইলেকট্রন সিস্টেম মানেটা কি। ওকে, আচ্ছা নেক্সট দেখো। নেক্সট বলছে কুড নট প্রোভাইড ম্যাথামেটিক্যাল সাপোর্ট ফর দ্য কোয়ান্টাইজেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। মানে কি বলেছিল এখানে? যেটা বলেছিল বোর্ড সেটা হচ্ছে mvr ইকুয়াল টু n ইন্টু h/2π। এবার মজার ব্যাপার হলো বোর্ড যেটা বলেছিল এর জন্য কিন্তু কোনো ম্যাথামেটিক্যাল সাপোর্ট দিতে পারিনি। ক্লিয়ার করতে পারলাম? জাস্ট এটা বলেছিল যেটা হলে এটা হয়, এরম ব্যাপার। ওকে, আচ্ছা নেক্সট কি কুড নট এক্সপ্লেইন, এটা ভালো করে বুঝবে। হোয়াট ইজ স্টার্ক এফেক্ট, হোয়াট ইজ জিম্যান এফেক্ট, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। বলছে কুড নট এক্সপ্লেইন দ্য স্প্লিটিং ইন স্পেক্ট্রাল লাইন্স আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ইলেকট্রিক ফিল্ড। মানে ইলেকট্রিক ফিল্ডে যে স্প্লিটিংটা হয় তাকে বলা হচ্ছে স্টার্ক এফেক্ট, আর ম্যাগনেটিক ফিল্ডে যে স্প্লিটিংটা হয় তাকে বলা হয় জিম্যান এফেক্ট। ওকে, তাহলে স্টার্ক এফেক্ট আর জিম্যান এফেক্ট কোনোটাই কিন্তু এক্সপ্লেন করতে পারিনি। এই যে স্প্লিটিংটা আমরা ডিটেলসে আসছি এক্ষুনি, আমরা এর পরেই আসবো যে কিভাবে হচ্ছে কিভাবে স্প্লিটিং হয়। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে দিস ইজ এগেইনস্ট দ্য হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। দেখো এখানে কিন্তু যখন পরীক্ষায় যদি কোশ্চেন আসে তাহলে এখানে কিন্তু হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল কি বলেছিল বলেই লিখতে হবে। এটা আমরা পরে পড়াবো বলে এখন ডিটেলসে বলছি না, যা ছোট্ট করে বলে দিচ্ছি। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বলেছিল যে আমরা মুভিং ইলেকট্রনের পজিশন আর হচ্ছে মোমেন্টাম একসাথে ক্যালকুলেট করতে পারবো না। ক্লিয়ার? কিন্তু আমরা বোর্ড থিওরি থেকে দেখো পজিশনও ক্যালকুলেট করতে পেরেছিলাম, মোমেন্টামও ক্যালকুলেট করতে পেরেছিলাম। ওকে, এটা কিন্তু হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের এগেনস্টে। এবার তোমরা বলতে পারো যে হাইজেনবার্গই ঠিক কেন, বোর কেন ভুল? কারণ বোর নিজেও বলেছিল যে এটা ক্যালকুলেট করা হলেও হাইজেনবার্গই ঠিক। ওকে, এবং বিভিন্ন এক্সপেরিমেন্টও দেখা গেছিল যে হাইজেনবার্গের কথাটাই ঠিক, যে মুভিং ইলেকট্রনের পজিশন আর মোমেন্টাম কখনো অ্যাকিউরেটলি মেজার করা সম্ভব না, কোনো একটাতে এরর আসবেই। ওকে, এর ডিটেলস আমরা পরে আসছি, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের ডিটেলসটা আমরা নেক্সট ক্লাসে আসবো। ওকে, তাহলে আমরা ফেলিয়ার্স অফ বোর থিওরি কি বোঝাতে পেরেছি। ওকে, এবার আমরা স্পেকট্রাম এর ডিটেলসে আসছি। ওকে, দেখো এবার আমরা আসছি স্পেকট্রাম কত রকমের হতে পারে। দেখো স্পেকট্রামকে জেনারেলি দুটো টাইপসে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে বেসড অন নেচার আর একটা হচ্ছে বেসড অন অরিজিন। বেসড অন নেচারের উপর বেস করে দু রকমের বলছে, একটা কন্টিনিউয়াস আর একটা হচ্ছে ডিসক্রিট। ঠিক আছে, কন্টিনিউয়াস আর ডিসক্রিটটা বলে দিচ্ছি কি। ধরো কন্টিনিউয়াসের এক্সাম্পল বলছে VIBGYOR, ভিপজিওর। মানে কি ভিপজিওর এর যেটা দেখতে পাই আমরা সেটা কিন্তু কন্টিনিউয়াস স্পেকট্রাম, মানে প্রতিটা একদম পুরো একটার উপর একটা চেপে থাকে, যেটা ভিপজিওর, এটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম। আর ডিসক্রিট স্পেকট্রামটা কি জিনিস? ডিসক্রিট স্পেকট্রাম হচ্ছে ভিপজিওর থেকে ধরো একটা মিসিং, ধরো ভিপজিওরের ভিপজিওরের যে কোনো একটা মিসিং, ধরো ভিপজিওর স্পেকট্রামে আমরা জিটাকে দেখতে পাচ্ছি না, জিটাকে আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এটা কিন্তু আমাদের ডিসক্রিট স্পেকট্রাম। ওকে, তাহলে বেসড অন নেচারের উপর বেস করে কন্টিনিউয়াস আর ডিসক্রিট কি বোঝাতে পারলাম। এবার আমরা আসছি বেসড অন অরিজিন। অরিজিনের উপর বেস করে স্পেকট্রামকে দুটো টাইপসে ভাগ করা হচ্ছে, জেনারেলি আমরা এই দুটো নিয়েই পড়বো। একটা হচ্ছে এমিশন স্পেকট্রাম আর একটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। দেখো এমিশন স্পেকট্রাম আর অ্যাবজর্পশন স্পেকট্রাম এই দুটো যদি আমরা অ্যাড করে দিই, আমরা কি দেখেছিলাম বোর্ড থিওরি থেকে? স্পেকট্রাম কি হয়? লাইন স্পেকট্রাম, মনে আছে এই জিনিসগুলো? লাইন স্পেকট্রাম হয়। আর আমাদের হচ্ছে রাদারফোর্ডে যে থিওরি বলেছিল সেটা হচ্ছে হাইড্রোজেনের যে স্পেকট্রামটা ছিল ব্যান্ড স্পেকট্রাম, তাই তো? তো এটুকু আমরা জেনেছিলাম। এবার বলছে এমিশন স্পেকট্রাম আর অ্যাবজর্পশন স্পেকট্রাম দুটোকে যদি মার্জ করে দিই তাহলে কিন্তু আমাদের ব্যান্ড স্পেকট্রাম ডেভেলপ করে যায়। তাহলে একটু দেখি কি জিনিস এমিশন স্পেকট্রাম কি আর হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম কি। দেখো এটা ছোট জায়গায় দেখাচ্ছে, এটা ধরো এর উপর এমিশন স্পেকট্রাম করবো আর ধরো অ্যাবজর্পশন স্পেকট্রাম করবো। ঠিক আছে, ধরো এমিশন স্পেকট্রাম হচ্ছে
ভালো করে বুঝবে কি বলতে চাইছি। ধরো এটা আমার এমিশন স্পেকট্রাম, ওকে, এটা হচ্ছে এমিশন স্পেকট্রাম, এত বড় টানছি না, এখানে ক্লোজ করে দিচ্ছি। এটা আমার হচ্ছে এমিশন স্পেকট্রাম। তাহলে এমিশন স্পেকট্রামে কি দেখতে পেলাম? এমিশন স্পেকট্রামে দেখতে পেলাম এই যে দুটো গ্যাপ থেকে যাচ্ছে, বুঝতে পারছি নিশ্চয়ই। দেখো এই জায়গাটা আর এই জায়গাটা গ্যাপ থেকে যাচ্ছে, ওকে, এটা ধরো আমার এমিশন স্পেকট্রাম। তাহলে অ্যাবজর্পশন স্পেকট্রাম কি জিনিস, এটাকে একটু ছোট করে দিই। অ্যাবজর্পশন স্পেকট্রাম কি জিনিস? অ্যাবজর্পশন স্পেকট্রাম হচ্ছে ঠিক এই দুটো জায়গাতেই আমি ডিপ সিগন্যাল পাবো, ওকে, ঠিক এই দুটো জায়গাতে আমরা ডিপ সিগন্যাল পাবো। তাহলে আমরা কি দেখলাম, যে এমিশন আর অ্যাবজর্পশন হচ্ছে মার্চ করে দিলে আমরা হচ্ছে পুরো একটা ব্যান্ড স্পেকট্রাম পেয়ে যাবো। মানে আমরা এটাও বলতে পারি যে এমিশন স্পেকট্রাম হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রামের নেগেটিভ, বা অ্যাবজর্পশন স্পেকট্রামটা হচ্ছে এমিশন স্পেকট্রামের নেগেটিভ, ওকে, ঠিক আছে। তাহলে আমরা স্পেকট্রাম কি জিনিস, এমিশন স্পেকট্রাম কি, অ্যাবজর্পশন স্পেকট্রাম কি, কন্টিনিউয়াস স্পেকট্রাম কি, ডিসক্রিট স্পেকট্রাম কি, এই পর্যন্ত বুঝলাম। এরপর আমরা যে পোর্শনটা আসছি সেটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, ওকে। দেখো এবার যে পোর্শনটা আসছে এটা খুব ইম্পর্টেন্ট পোর্শন, হ্যাঁ, এখানটা খেয়াল করবে। ধরো দুটো এনার্জি লেভেল আছে, একটা হচ্ছে n1, একটা হচ্ছে n2, আর আমরা ধরে নিচ্ছি যে n2 হচ্ছে হায়ার এনার্জি লেভেল। যদি ইলেকট্রন হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে জাম্প করে, মানে n2 থেকে n1 এ জাম্প করে, তাহলে আমরা কি লিখতে পারি, যে এনার্জি ডিফারেন্সটা ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ, আমরা জানি, ঠিক আছে। এখানে ডেল্টা ই মানে কি, এনার্জি অফ n2 মাইনাস এনার্জি অফ n1। তাহলে এনার্জি অফ n1 কি ছিল, আমরা আগেই শিখে এসেছিলাম, মনে আছে তো? এনার্জি অফ n1 এর জন্য ছিল মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই n1 স্কোয়ার, আর এখানে কি ছিল, ই অফ n2 ইকুয়াল টু মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই n2 স্কোয়ার। তাহলে এবার দেখো আমরা বলতে পারি যে ডেল্টা ই ইকুয়াল টু ই অফ n2 মাইনাস ই অফ n1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই n2 স্কোয়ার, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 13.6 জেড স্কোয়ার বাই n1 স্কোয়ার। এবার দেখো যদি 13.6 জেড স্কোয়ার আমরা কমন নিয়ে নিই, তাহলে আমরা লিখতে পারি যে 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, পারলাম। এবার দেখো ডেল্টা ই ইকুয়াল টু কি, এইচ নিউ, তার মানে এইচ ইন্টু সি বাই ল্যামডা, ওকে। আমরা কি জানি, এইচ নিউ মানে এইচ ইন্টু সি বাই ল্যামডা। এবার দেখো এবার হচ্ছে নিউ বার। নিউ বার মানে কি, নিউ বার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি নাম্বার, ওকে, এটাকে হচ্ছে বলা হয় 1 বাই ল্যামডা দিয়ে। নিউ বার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি নাম্বার, যেটা হচ্ছে 1 বাই ল্যামডা, ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে তাহলে, 13.6 জেড স্কোয়ার বাই এইচ সি 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এবার দেখো এই 13.6 বাই এইচ সি, এটাকে আমরা নতুন নাম দিলাম, এর নামই হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। তাহলে আমরা কি লিখতে পারি, যে 1 বাই ল্যামডা ইকুয়াল টু আর জেড স্কোয়ার, যেখানে আর কে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট, ওকে, 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এর অ্যাপ্লিকেশন আমরা পরে আসছি, তার আগে একটু বলে দিই যে আর কে বলা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গ কনস্ট্যান্ট, আর এর ভ্যালু আছে, এর ভ্যালুটা কত, এর ভ্যালু হচ্ছে 109678 সেন্টিমিটার ইনভার্স। এই ভ্যালুটা মুখস্থ রাখবে, আমাদের নিউমেরিক্যালসে কাজে লাগবে। ভ্যালুটা কি আছে, 109678 সেন্টিমিটার ইনভার্স, ওকে। এটা হলো আমাদের রিডবার্গ কনস্ট্যান্ট, এই হচ্ছে এনার্জি ডিফারেন্স, এইগুলো, ওকে। এই পোর্শনটা ভালো করে দেখো, এখান থেকে কিন্তু প্রচুর নিউমেরিক্যালস আসবে, ওকে, আমরা এটা নিউমেরিক্যালস করিয়েও দিচ্ছি, ঠিক আছে, দেখে নাও। দেখো এবার এটা নিউমেরিক্যালসে আসছি, সেটা কি বলছে, হোয়াট আর দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ, মানে আমাকে ফ্রিকোয়েন্সি মানে নিউ জানতে চেয়েছে, আর ওয়েভলেন্থ মানে হচ্ছে ল্যামডা জানতে চেয়েছে। হোয়াট আর দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ অফ আ ফোটন এমিটেড ডিউরিং ট্রানজিশন ফ্রম n5 টু n2 স্টেট, মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে জাম্পটা হচ্ছে সেটা হচ্ছে n ইকুয়াল টু 5 থেকে n ইকুয়াল টু 2 স্টেটে আসছে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ থেকে আমরা যে রিডবার্গের যে কনসেপ্টটা এলাম, সেখান থেকে আমরা লিখতে পারি যে নিউ বার, মানে আমার তো নিউ বার এখানে লাগছে না, মানে 1 বাই ল্যামডা ইকুয়াল টু আর জেড স্কোয়ার 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, ওকে। তাহলে হাইড্রোজেন অ্যাটম বলেছে, হাইড্রোজেন অ্যাটমের জন্য জেড এর ভ্যালু কত, 1, আর রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু কত ছিল,
10967 ইন্টু 1 স্কোয়ার। এবার দেখো এইবার যে n1 n2 জাম্পটা ভালো করে বুঝবে। এখানে আমরা কি বলেছিলাম, n1 কাকে ধরি আর n2 কাকে ধরি? আমরা ধরি যে n2 থেকে n1 এ জাম্প হয়ে আসছে, এখানে 5 থেকে 2 তে জাম্প হয়ে আসছে, তার মানে 1/2 স্কোয়ার মাইনাস 1/5 স্কোয়ার। ওকে, এটা বাড়িতে ক্যালকুলেট করবে, করে ল্যামডার ভ্যালুটা বার করবে। আর ল্যামডার ভ্যালু পেয়ে গেলে আমরা কি জানি যে হচ্ছে ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ, বা সেখান থেকে আমার তো লাগছে না এতটা, আমার হচ্ছে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। এখান থেকে ল্যামডার ভ্যালু পেয়ে গেলে নিউটা বার করে নিতে পারবে। ওকে, এটা আমাকে বাড়িতে করবে, করে হচ্ছে দেখিয়ে দেবে। ঠিক আছে, বুঝতে পেরেছি ব্যাপারটা কি? খুব ইজি এক্সাম্পল তো। ওকে, নেক্সট পোর্শনে আসছি। এবার যে পোর্শনটা আসছি সেটা হচ্ছে এখানকার সব থেকে ইজি এবং ইম্পর্টেন্ট পোর্শন। ঠিক আছে, ইম্পর্টেন্ট যেমন তেমনি ইজিও। দেখো এটা আমরা আগেই দেখে নিলাম যে 1/λ ইকুয়াল টু আর জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এবং এটাও দেখে নিয়েছিলাম যে n1 মানে হচ্ছে লোয়ার এনার্জি লেভেল আর n2 মানে হচ্ছে হায়ার এনার্জি লেভেল। এবার দেখো এই যে জাম্পিং গুলো হচ্ছে, জাম্পিং গুলোকে বিভিন্ন সিরিজে নাম দেওয়া হয়েছে, স্পেকট্রাল সিরিজ বলছে, বিভিন্ন সিরিজে নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, যে সিরিজগুলো আছে সেটা হচ্ছে দেখো লিম্যান সিরিজ। লিম্যান সিরিজটা কি? লিম্যান সিরিজটা হচ্ছে 1 এ জাম্প হবে, মানে একদম পুরো n ইকুয়াল টু 1 এ জাম্প হবে, সেটা 2 থেকে 3 থেকে 4 থেকে 5 থেকে যেখান দিয়ে খুশি হতে পারে, এবং এটা হয় হচ্ছে ইউভি রিজিয়নে। বামার সিরিজটা কি জিনিস? বামার সিরিজ হচ্ছে 2 তে জাম্প হবে, মানে 3 4 5 6 থেকে 2 তে জাম্প হবে, এটা একমাত্র ভিজিবল রিজিয়নে হয়, মাথায় রাখবে এগুলো। হ্যাঁ, আচ্ছা, প্যাশন সিরিজ কি? এটা 3 তে জাম্প হবে, মানে 4 5 6 থেকে 3 তে জাম্প হবে, এটা আইআর রিজিয়নে হয়। ঠিক আছে, ইনফ্রারেড রিজিয়ন, বাকিগুলো সবই ইনফ্রারেড। ব্র্যাকেট সিরিজ 4 এ জাম্প হবে, 5 6 7 8 থেকে 4 এ জাম্প হবে। ফ্রন্ট সিরিজ হচ্ছে 5 এ জাম্প হবে 6 7 8 9 থেকে। এরপর হামফ্রেড সিরিজও আছে, আরো সিরিজ আছে, আমাদের লাগবে না, আমাদের এই কটা জানলেই হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিস একটু নোট ডাউন করে নাও। এবার আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি কি জিনিস, জাম্পিংটা কি জিনিস। ধরো এই জায়গাটা দেখো যে n ইকুয়াল টু, এটা ধরো n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 4, n ইকুয়াল টু 5 আর n ইকুয়াল টু 6। ভালো করে বুঝবে, n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, 3, 4, 5, 6। দেখো যখন n ইকুয়াল টু 1 এ জাম্প হয় তখন আমরা বলি লিম্যান সিরিজ। তাহলে লিম্যান সিরিজ কোনটা? দেখো লিম্যান সিরিজ মানে হচ্ছে 2 থেকে 1 এ জাম্প হবে, 3 থেকে 1 এ, 4 থেকে 1 এ, 5 থেকে 1 এ, 6 থেকে 1 এ। তাহলে এখানে যে স্পেকট্রাল লাইনটা ডেভেলপ করলো এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে লিম্যান সিরিজ। ক্লিয়ার? এটা হচ্ছে লিম্যান সিরিজ। এবার দেখো তাহলে বামার সিরিজটা কি? যেখানে n ইকুয়াল টু 2 তে জাম্প হবে, n ইকুয়াল টু 1 এ কোনটা? এইটা। তাহলে দেখো এই একটা জাম্প হলো ধরো 2 তে, এই জাম্প হলো, এই একটা জাম্প হলো, এই একটা জাম্প হলো, এই যে সিরিজটা পেলাম এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে বামার সিরিজ। প্যাশন সিরিজ কি? 3 তে জাম্প হবে, n ইকুয়াল টু 3 মানে এইটা, তাহলে 3 তে জাম্প হচ্ছে, এই একটা জাম্প হলো 3 তে, এই একটা জাম্প হলো 3 তে, এই একটা জাম্প হলো 3 তে। এই যে সিরিজটা পেলাম এটা কি পেলাম? প্যাশন সিরিজ। এবার দেখো ব্র্যাকেট কি? 4 এ জাম্প হবে, 4 এ জাম্প কটা পসিবল? দুটো পসিবল, এই একটা জাম্প হলো, এই একটা জাম্প হলো, এই যে সিরিজটা পেলাম এটা কি হলো? ব্র্যাকেট সিরিজ। আর ফ্রন্ট সিরিজ কি জিনিস? ফ্রন্ট সিরিজ হচ্ছে 6 থেকে 5 এ জাম্প হলো। দেখো আমরা 6টা নিয়েছিলাম, মানে যে n ইকুয়াল টু 6 এই যে স্টপ, এরকম কোনো ব্যাপার নেই। n ইকুয়াল টু 7, n ইকুয়াল টু 8, ইনফিনিটি পর্যন্ত নেওয়া যায়, কোনো চাপ নেই। ঠিক আছে, আমরা যেটুকু নিয়ে বোঝাতে পারবো সেইটুকু নিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিলাম। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো এবং খুব ইন্টারেস্টিং লেগেছে। এবার দেখো এইবার আমরা যে পোর্শনগুলো আসছি এখান থেকে কিছু নিউমেরিক্যালস আছে, সেগুলোতে আমরা আসছি, তাহলে আমরা ব্যাপারটাকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, তাহলে এই ব্যাপারটা পুরো নোট ডাউন করে নাও। দেখো এবার আমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেনে আছি, সেটা হচ্ছে বলছে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ওয়েভলেন্থ অফ লিম্যান সিরিজ। লিম্যান সিরিজ মানেটা কি যেন মাথায় থাকে? লিম্যান সিরিজ মানে হচ্ছে যখন n ইকুয়াল টু 1 এ জাম্প হবে, সেটা 2 থেকে 3 থেকে 4 থেকে 5 থেকে যেখান দিয়ে খুশি হতে পারে। ক্লিয়ার? এবারে কি বলেছে? ম্যাক্সিমাম ওয়েভলেন্থ আর হচ্ছে মিনিমাম ওয়েভলেন্থ। দেখো ওয়েভলেন্থের সাথে এনার্জির কি রিলেশন আমাকে আগে ফার্স্ট জানতে হবে। আমরা কি শিখেছিলাম? E ইকুয়াল টু এইচ নিউ, মানে হচ্ছে E ইকুয়াল টু এইচ ইন্টু সি বাই ল্যামডা। তাহলে এখান থেকে কি দেখেছিলাম? E বাড়লে ল্যামডা কমবে, বা ই কমলে ল্যামডা বাড়বে, মানে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমাকে ম্যাক্সিমাম যখন হচ্ছে, যখন আমাকে কি বলছে? ম্যাক্সিমাম ল্যামডা পেতে বলছে, তাহলে ম্যাক্সিমাম ল্যামডার জন্য এনার্জিটা কি হবে? মিনিমাম। ওকে, আর তাহলে আমার যখন হচ্ছে মিনিমাম ল্যামডা পেতে বলছে তাহলে কি হবে? ম্যাক্সিমাম এনার্জি জাম্প। এবার দেখো আমাকে জাম্পটা করতে হবে কি? n ইকুয়াল টু 1 এ। ভালো করে বুঝবে, জাম্পটা হবে n ইকুয়াল টু 1 এ। তাহলে মিনিমাম এনার্জি জাম্পটা কোনটা হবে? সব থেকে ক্লোজেস্ট জাম্প যেটা, সব থেকে ক্লোজেস্ট জাম্প তাহলে কোনটা হচ্ছে? 2 থেকে
n ইকুয়াল টু 2 থেকে n ইকুয়াল টু 1 এ জাম্প হচ্ছে সব থেকে ক্লোজেস্ট জাম্প, এটাই হচ্ছে মিনিমাম এনার্জি, এখানেই হচ্ছে ম্যাক্সিমাম ল্যাম্বডা। আর ম্যাক্সিমাম এনার্জি পেতে গেলে কি হতে পারে, কারণ ম্যাক্সিমামটা কি, আমরা ভ্যালুটা কি বলছি 1 এ জাম্প করবে কি 2 3 4 5, কোনো আপার লিমিট নেই তো, তার মানে ইনফিনিটি। তাহলে কি হবে, এটা হচ্ছে n ইকুয়াল টু ইনফিনিটি থেকে n ইকুয়াল টু 1 এ জাম্প। ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনটা যদি বলতো ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ওয়েভলেন্থ অফ লিমান সিরিজ, না বলে বলতো বামার সিরিজ, তখন কি হতো, বামার সিরিজ মানে কি n ইকুয়াল টু 2, মানে যে লোয়ার এনার্জি লেভেল সেটা হচ্ছে n ইকুয়াল টু 2। তাহলে এখানে যে জাম্পটা হতো, একটা হচ্ছে 3 থেকে 2 তে জাম্প হতো, একটা ইনফিনিটি থেকে 2 তে জাম্প হতো। এই পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো, এবার যদি এটা ক্যালকুলেট করতে হয় কিভাবে ক্যালকুলেট করবে, এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবে 1 বাই ল্যামডা ইকুয়াল টু আর জেড স্কোয়ার। দেখো আর হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 109678 সেন্টিমিটার ইনভার্স। ওকে, আর আমার জেড স্কোয়ার এখানে যেহেতু হাইড্রোজেন স্পেকট্রামের জন্য বার করছি, জেড ইকুয়াল টু 1। এবার দেখো, যদি আমরা প্রথমে যদি ম্যাক্সিমাম ল্যামডার জন্য ক্যালকুলেট করি, ধরো ম্যাক্সিমাম ল্যামডার জন্য ক্যালকুলেট করছি, তাহলে কি হবে 1 বাই 1 স্কোয়ার মাইনাস 1 বাই 2 স্কোয়ার, এভাবে বার করে নেবে। আর যদি আমরা মিনিমামের জন্য ক্যালকুলেট করি, এটা কিন্তু বাড়িতে করে আমাকে দেখিয়ে দেবে। 1 বাই ল্যামডা ইকুয়াল টু কি হচ্ছে 109678 সেন্টিমিটার ইনভার্স, 1 বাই 1 স্কোয়ার মাইনাস 1 বাই ইনফিনিটি স্কোয়ার। শুধু বলে দিই 1 বাই ইনফিনিটি মানে কি 0, তাই এই ভ্যালুটা কিন্তু 0 চলে আসছে। ক্লিয়ার? এটা কিন্তু আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু 1 বাই ল্যামডা ক্যালকুলেট করা হচ্ছে, কিন্তু কোশ্চেন দিয়েছে ল্যামডা ক্যালকুলেট করতে। ক্লিয়ার? এটা মাথায় রেখে হচ্ছে ক্যালকুলেশনটা করবে। ঠিক আছে, আশা করছি এই পোর্শনটা বোঝাতে পেরেছি। ঠিক আছে, আমরা আরেকটা নিউমেরিক্যালস করব, করে আজকের মতো ক্লাস শেষ করে দেবো। এবার যে নিউমেরিক্যালসে আসি সেটা বলছে ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ ফর দ্য থার্ড লাইন অফ প্যাশন সিরিজ অফ He প্লাস আয়ন। ঠিক আছে, দেখো অ্যান্সার দেখো, প্যাশন সিরিজ, ওকে প্যাশন সিরিজ মানে লিমেন সিরিজ হচ্ছে n ইকুয়াল টু 1 এ জাম্প, আমার সিরিজ হচ্ছে n ইকুয়াল টু 2 তে জাম্প, প্যাশন সিরিজ মানে হচ্ছে n ইকুয়াল টু 3 তে জাম্প। থার্ড লাইন মানে কি ভালো করে বুঝবে। দেখো আমরা নিউমেরিক্যালস করতে করতে ডিটেলসটাও বুঝে নিচ্ছি। ফার্স্ট লাইন মানে কোনটা, যখন n ইকুয়াল টু 4 থেকে n ইকুয়াল টু 3 তে জাম্প হচ্ছে, একে বলা হচ্ছে ফার্স্ট লাইন, একে বলা হচ্ছে ফার্স্ট লাইন, একে আলফা লাইনও বলা হয়। ক্লিয়ার? নেক্সট দেখো সেকেন্ড লাইন কোনটা, তার মানে n ইকুয়াল টু 5 থেকে যখন n ইকুয়াল টু 3 তে জাম্প হচ্ছে, একে বলা হচ্ছে সেকেন্ড লাইন, এটাকে বিটা লাইনও বলা হয়। আর এটা কি, যখন n ইকুয়াল টু 6 থেকে n ইকুয়াল টু 3 তে জাম্প হচ্ছে, তখন তাকে আমরা কি বলছি, থার্ড লাইন, একে গামা লাইনও বলা হয়। ক্লিয়ার করতে পারলাম? তাহলে আমাকে থার্ড লাইন জানতে চেয়েছে, মানে n ইকুয়াল টু 6 থেকে n ইকুয়াল টু 3 তে জাম্পটা জানতে চেয়েছে। ওয়েভলেন্থ, তাহলে ফর্মুলা কি ছিল, 1 বাই ল্যামডা ইকুয়াল টু আর জেড স্কোয়ার। এবার দেখো এটা কিন্তু He প্লাস অ্যাটম, He প্লাস মানে কিন্তু এখানে Z মানে 2, ওকে, তাহলে এখানে কিন্তু 2 স্কোয়ার আসবে, এটা মাথায় রেখে কাজ করবে। ওকে, আর ফর্মুলাতে কি আসবে, 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। একটু বলে দিই, আর এর ভ্যালু পুট করবে, Z হচ্ছে এখানে 2 পুট করতে হবে, আর 1 মানে হচ্ছে 3 তে জাম্প হবে, আর 2 মানে হচ্ছে 6 থেকে। ক্লিয়ার? এটা বাড়িতে করে নেবে, করে আমাকে দেখিয়ে দেবে। ঠিক আছে, আর একটা পোর্শন করাবো, করালেই আজকের মতো ক্লাস কমপ্লিট। ওকে, দেখো এবার যে পোর্শনটা দেখছি সেটা হচ্ছে খুব ইজি পোর্শন এবং ইম্পর্টেন্ট পোর্শন। দেখো টোটাল নাম্বার অফ স্পেক্ট্রাল লাইন ক্যালকুলেশন, ধরো এইটা নিলাম n ইকুয়াল টু 6 থেকে n ইকুয়াল টু 3 তে জাম্প হয়েছে, তাহলে কটা স্পেক্ট্রাল লাইন পাবো এটাই হচ্ছে আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে। দেখো n ইকুয়াল টু 3 তে জাম্প হবে, n ইকুয়াল টু 6 থেকে, তাহলে 3 তে জাম্প করতে হবে 6 থেকে, তাহলে কটা স্পেক্ট্রাল লাইন সম্ভব। ভালো করে দেখো, একদম ইনিশিয়াল যেখানে স্পেক্ট্রালের ডেভেলপমেন্ট দেখাচ্ছিলাম সেখানে চলে আসো। আমার জাম্পটা কোথায় হবে, n ইকুয়াল টু 3 তে, তাহলে কে কে আছে, n ইকুয়াল টু 4 আছে, n ইকুয়াল টু 5 আছে, n ইকুয়াল টু 6 আছে, এর থেকে বেশিগুলো আমরা নিতে পারবো না। তাহলে n ইকুয়াল টু 3 তে কি কি জাম্প পসিবল, দেখো একটা হচ্ছে 6 থেকে যখন জাম্প হবে, একটা হচ্ছে n ইকুয়াল টু 6 থেকে 3, 5 থেকে 3, 4 থেকে 3। ঠিক আছে, এটা একটা সিরিজ পাবো, পাবো তো, ক্লিয়ার করতে পারছি। দেখো আরেকটা কি হবে, আরেকটা হচ্ছে একটু দূরে করি, হ্যাঁ, আরেকটা যেটা পাবো সেটা হচ্ছে 6 থেকে হলে হচ্ছে 5 থেকে 3, 4 থেকে 3। আরেকটা স্পেক্ট্রাল লাইন কি পাবো, আরেকটা স্পেক্ট্রাল লাইন পাবো হচ্ছে অনলি 4 থেকে 3। ক্লিয়ার করতে পারলাম? তাহলে আমরা মোট স্পেক্ট্রাল লাইন কটা পেলাম, দেখো এখান থেকে 3টে পেলাম, এখান থেকে কটা পেলাম 2টো, এখান থেকে পেলাম একটা, তাহলে টোটাল নাম্বার অফ স্পেক্ট্রাল লাইন কটা পেলাম, n ইকুয়াল টু 6 থেকে 3 তে জাম্প করলে টোটাল নাম্বার অফ স্পেক্ট্রাল লাইন হচ্ছে, টোটাল নাম্বার অফ স্পেক্ট্রাল লাইন হচ্ছে 6। ওকে, তাহলে তোমরা আমাকে একটা দেখিয়ে দিও, আমাকে তোমরা এইটা ক্যালকুলেট করে দেখিও,
যে n=6 থেকে যখন n=1-এ জাম্প করবে টোটাল নাম্বার অফ স্পেক্ট্রাল লাইন কত হচ্ছে এটা আমাকে ক্যালকুলেট করে দেখিয়ে দেবে। ক্লিয়ার? দেখো তাহলে এটা গেল আমাদের অ্যাটমিক স্ট্রাকচার পার্ট 3, আর আমরা খুব তাড়াতাড়ি এরপর আমরা নিয়ে আসছি অ্যাটমিক স্ট্রাকচার পার্ট 4। ঠিক আছে, ভালো করে ভিডিওগুলো দেখে নেবে। এটা অনেক দিন পর করলাম, যদি ভুলে গিয়ে থাকো দরকার পড়লে 1-2 দেখে নেবে, তারপর 3টা দেখবে, তারপর আমরা আসছি 4 নিয়ে। ওকে, ততদিন ভালো থেকো, টাটা।